নমস্কার, ভোটের ক্যারাভান নিয়ে আমি মৌপিয়া কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। ভোটের ক্যারাভান নিয়ে আমরা আজকে এসে গেছি হাওড়া মধ্য কেন্দ্রে। এই হাওড়া মধ্য কেন্দ্রের কি ইস্যু এবারের ভোটে প্রভাব ফেলতে পারে, এখানকার মানুষের কি দাবি দাওয়া, কি হয়েছে কি হয়নি, কতটা উন্নয়ন হয়েছে কতটা উন্নয়ন হয়নি, বিভিন্ন যে দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যু সেগুলো কতটা প্রভাব ফেলতে পারে, এই সমস্ত কিছু জানার চেষ্টা করব। এসআইআর এর কতটা প্রভাব পড়তে পারে সে বিষয়ে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন দলের প্রতিনিধি, তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার ডান দিকে রয়েছেন তুহিনা চৌধুরী বিজেপির পক্ষ থেকে, রয়েছেন সুজয় চক্রবর্তী সিপিআইএম এর পক্ষ থেকে, আমার বাঁদিকে রয়েছেন অঙ্কন সেনাপতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে রাজকুমার চন্দ্র, এবং আমার সঙ্গে রয়েছেন এখানকার মানুষ, এখানকার বিভিন্ন দলের সদস্য সমর্থকরা। আমরা তাদের কাছেও যাব, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য, তাদের কি প্রশ্ন, তাদের কি দাবি দেওয়া, সেগুলো জানার চেষ্টা করব। আমি প্রথমে তৃণমূল কংগ্রেস প্রতিনিধিকে দিয়ে শুরু করি, অঙ্কনকে দিয়ে শুরু করি। যে অঙ্কন, অরূপ রায় প্রবীণ রাজনীতিক, এই হাওড়ায় তিনি বিধায়ক হিসেবে তার দায়িত্ব পালন করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবারের নির্বাচনে যখন আপনারা লড়তে যাচ্ছেন, এবং এবারের নির্বাচনে যে ডায়নামিক্সটা, সেটা তো ডেফিনেটলি সব মিলিয়ে অনেকটাই ডিফারেন্ট। আপনাদেরও এখানে 15 বছরের যে একটা সরকার, তার অ্যান্টি ইনকামবেন্সি নিয়ে সেখানে ভোটে যেতে হচ্ছে, তারপর এসআইআর এর মতো এত বড় ইস্যু রয়েছে। আপনারা কতটা আশাবাদী যে এর আগে আপনাদের যে আধিপত্য ছিল জয়ের ক্ষেত্রে, সেটা আপনারা ধরে রাখতে পারবেন কিনা আদৌ? 57% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন অরূপ রায়। দেখুন, প্রথমেই বলি, অরূপ রায় মানুষের মনে গেঁথে আছে। উনি যে পরিমাণ কাজ করেন 365 দিন, আপনি সাধারণ কর্মীরা ওনার কাছে মাথা নত করে ফেলে যে উনি যে পরিমাণ কাজ করেন। আমরা সাধারণ দলের কর্মী হয়ে বলছি, আমরা অত কাজ করতে পারি না। হাওড়া শহরে এরকম কোনো নাগরিক নেই যে ওনার কাছে এসে পরিষেবা পাননি। উনি দলমত নির্বিশেষে কাজ করেন, কোনো সম্প্রদায়ের জন্য নয়, কোনো ব্যক্তিগত পলিটিক্যাল কালার দেখে নয়, দলমত নির্বিশেষে সর্বধর্মের জন্য উনি কাজ করেন। আর ওনার মতো মানুষ হাওড়া শহরে রাজনীতির জগতে আর দ্বিতীয় আছে বলে আমার এটা মনে হয় না। ওই জন্যই ওনার প্রতিপক্ষকে আর প্রতিপক্ষ মনে করছি না, ওনার সহযোদ্ধাও এটা বলবো না বলে আমার একটা বক্তব্য, অঙ্কন, আপনি যে কথাগুলো বললেন ডেফিনেটলি আপনি সেগুলো বিশ্বাস করেন তাই বললেন, কিন্তু আপনি যেটা বললেন সেটা খুব প্রত্যাশিত যে কোনো দলের কর্মীর কাছ থেকে। যে কোনো দলের কর্মী তার দলের প্রার্থী সম্পর্কে এইটাই বলবেন, এটা এক্সপেক্টেড। এক্স্যাক্টলি কোন কোন বিষয়গুলোকে সামনে নিয়ে আপনি যে উন্নয়নের কথা বলে আপনাদের ভোটে যেতে হচ্ছে, সেই উন্নয়নের কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে আপনারা মানুষের কাছে এবার ভোট চাইতে যাচ্ছেন স্পেসিফিক করে? উন্নয়নের কথা বলতে 15 বছরের দলের যা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যা কর্মসূচি করেছেন, লক্ষ্মী ভান্ডার থেকে যুবসাথী, রূপশ্রী থেকে কন্যাশ্রী, শিশু জন্মানো থেকে একটা মানুষ মৃত পর্যন্ত যে প্রকল্প দিদি করেছেন, তার বিকল্প আর কেউ কোনো সরকার কোনোদিন করতে পারবে না। যারা আস্থা দিচ্ছেন আমরা এই করব ওই করব সেই করব, সব মিথ্যা আস্থা। কেন মানুষ হাওড়া মধ্যর জন্য কি করেছেন স্পেসিফিক্যালি অরূপ রায়? হাওড়া মধ্যের জন্য ধরুন, আপনি সরস্বতী সদনকে ডেভেলপমেন্ট করেছেন, ওনার এমএলএ ফান্ড তহবিল থেকে সম্পূর্ণ টাকা আপনি বিবেক দারদ ঘাট উদ্বোধনে খরচা করেছেন, যেটা আমাদের তেরপল ঘাটে হয়েছে। ঠিক আছে, এবার আমাদের হাওড়ায় যে একটা সন্ত্রাস রাজ ছিল, এটা টোটালি বন্ধ হয়ে গেছে। 2011 সালের আগে আপনি যদি হাওড়াকে দেখেন, হাওড়ার মানুষ রাত্রিবেলা বেরোতে পারত না, পুরো একটা মানে গুন্ডা দাঙ্গা রাজ ছিল হাওড়াতে। মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার, তৃণমূল সরকার আসার পর, এবং আমাদের সবার প্রিয়, যাকে দিদিও প্রিয় প্রার্থী যাকে বলতে পারি, অরূপ রায়, উনি আসার পর হাওড়াকে পুরো সন্ত্রাস মুক্ত করে দিয়েছে। আমি আসবো, আমি একটু তুহিনার কাছে আসি। যে তুহিনা, এর আগের বারের ফলাফল যদি আমরা দেখি, যে 46,000-এর বেশি ভোটে আপনাদের সেবারের প্রার্থী সঞ্জয় সিং, তাকে পরাজিত করেছিলেন অরূপ রায়। এবার আপনাদের প্রার্থী সঞ্জয় সিং নন, এবার আপনাদের প্রার্থী বিপ্লব মণ্ডল। এবার যেখানে আমি যেটা শুরুতেও বললাম, যে ডেফিনেটলি অরূপ রায় তিনি দীর্ঘদিন ধরে এখানে বিধায়কের দায়িত্ব সামলেছেন, একজন হেভিওয়েট নেতাও, তার এখানে যথেষ্ট তার হোল্ড রয়েছে, তার যথেষ্ট দীর্ঘদিনের একটা রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। সেটাকে কাউন্টার করার জন্য আপনারা কোন ফ্যাক্টরগুলোকে সামনে রাখছেন? প্রথমেই মৌপিয়া, তোমাকে এবং কলকাতা টিভিকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, এবং সামনে আমার সম্মানিত মাতৃশক্তি সমস্ত দলের
বা আমার যারা ভাই বা দাদারা আছেন তাদেরকেও আমার প্রণাম। দেখুন, নির্বাচন তো ডেট ডিক্লেয়ার হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে নির্বাচন ডিক্লেয়ার আগেই মধ্য হাওড়ায় যেহেতু আমাদের এই অনুষ্ঠান হচ্ছে, আমরা উপস্থিত আছি, বসে আছি, শুধু মধ্য হাওড়া নয়, সমগ্র পশ্চিমবঙ্গে একটাই আওয়াজ, একটাই কথা, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এখন বিষয়টা হচ্ছে কেন এই তৃণমূলের বিসর্জন, সেইটা আমাদের ভাবতে হবে। তার কারণ হচ্ছে তৃণমূল সরকার যখন আসে, মমতা ব্যানার্জির সেই সাদা শাড়ি পরিহিতা একটা ছাপোষা নারী, একজন মায়ের মতো মমতাময়ী নারী, যাকে আমার আপনার মতো সাধারণ মহিলারা বিশেষ করে এবং সমগ্র পশ্চিমবঙ্গ ভীষণভাবে ভরসা করেছিলেন, আমরাও করেছিলাম, আমাদের একটা বিরাট বিশ্বাস ছিল, আস্থা ছিল। কিন্তু 2016 পর্যন্ত যদিও বা সব ঠিকঠাক ছিল, কিন্তু 2016-র পর এবং 2026-এ এসে দেখা গেল মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চ থেকে নিদান দিচ্ছেন বা ধমকি দিচ্ছেন স্বয়ং পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, যে আসুন আমি পারি, একটা সম্প্রদায়কে উস্কে দিচ্ছি বাকি সম্প্রদায়কে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। মেরুকরণের রাজনীতির ওপর শান দিয়েই আপনারা হাওড়া মধ্যতে লড়তে চাইছেন? একদমই নয়। হাওড়াতে উন্নয়ন বলে কিছু হয়নি। শুধু বর্ষাকালের কথা আমি বাদ দিচ্ছি, বর্ষাকাল প্রকৃতির ব্যাপার হতেই পারে, তার মাপকাঠি করাও মুশকিল, পুরনো শহর। কিন্তু বিধায়ক বাবু বোধহয় ভুলে গেছেন যে, বা তার দলের লোকেরা, প্রতিনিধি যারা আছেন তারা ভুলে গেছেন, তারাও ডুবে যান এই হাওড়া শহরে যদি গরমকাল বা 2-3 দিনের নিম্নচাপ হয় বা 2 ঘন্টার নিম্নচাপ হয়, এই রোডটাতে জল জমে যায়। এছাড়াও আমরা একটা জিনিস দেখবেন, আপনি যদি এখনো যান দেখতে পাবেন, আমাদের যে একমাত্র হসপিটাল মানে সরকারি হাসপাতাল, সেই হাসপাতালে যে কোনো রুগী যদি যায় তার একটাই পরিণতি, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হচ্ছে মৃত্যু। সে যদিও মুমূর্ষু নাও হয়, সে কিন্তু মরবেই, নিশ্চিত মৃত্যু। এতটাই ভগ্ন দশা। একটা কথা বলে দিই, 1 সেকেন্ড। সহিষ্ণু হয় না, ডিবেট সহিষ্ণু। আপনার যদি অসুবিধা, এই যে দাদা, ওখানে যদি আপনি অন্য বিরোধী দলের কথা শুনতে না প্রস্তুত থাকেন, তাহলে প্লিজ এই ডিবেটটা আপনার জন্য নয়। সবাইকে ধৈর্য ধরে, আপনার পছন্দ হচ্ছে না মানেই আপনি ওখান থেকে চিৎকার করবেন এবং তাকে থামানোর চেষ্টা করবেন, এটা হতে পারে না, সে যে পার্টিরই হন না কেন। এই ডিবেটে প্রত্যেকের কথা শুনতে হবে। সহিষ্ণুতা থাকলে প্লিজ থাকুন, ইউ আর মোস্ট ওয়েলকাম। যদি সহিষ্ণুতা না থাকেন, তাকে হাত জোর করে বলবো প্লিজ আপনি যান, আপনার যে অন্য গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো করুন। আসবো, ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর ফিরছি। দেখতে থাকুন ভোটের ক্যারাভান। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান, হাওড়া মধ্য থেকে সরাসরি। আমি সুজয় বাবুর কাছে আসি, যে সুজয় বাবু, আমি যদি দেখি যে আমরা 2024-এর লোকসভা ভোট, সেখানে বাম কংগ্রেস জোট তারা পেয়েছিল 11.23% এবং 2021-এ কংগ্রেস প্রার্থী দিয়েছিল এবং তিনি পান 7%-এর কাছাকাছি ভোট। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনারা ঠিক কি প্রত্যাশা নিয়ে হাওড়া মধ্য থেকে লড়তে যাচ্ছেন এবং আপনাদেরই বা মূল ইস্যু কোনগুলো, যেগুলো নিয়ে আপনারা মানুষের কাছে পৌঁছচ্ছেন? প্রথমেই বলি যে মৌপিয়া দিয়ে সহ আমাদের রাজনৈতিক দলের যারা উপস্থিত হয়েছেন, প্রতিনিধিরা এবং এই দর্শক আসনে যারা বসে রয়েছেন, সকলকেই শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা আগাম জানাই। বিষয়টা হচ্ছে মৌপিয়া দিয়ে আমি প্রথমেই বলি যে 2021 এবং 2024 আপনি যে রাজনৈতিক যে আপনি ভোটের যে সমীকরণ বললেন, আজকে 2026-এ দাঁড়িয়ে ভোটের সমীকরণ অনেকটাই বদলে গেছে এবং সেই ভোটের সমীকরণ বদলানোর মধ্য দিয়ে আমরা 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা মধ্য হাওড়ায় প্রতিদ্বন্দ্বিতা করছি। শুধু মধ্য হাওড়া কেন, যেখানে যেখানে আমাদের প্রার্থী দেওয়া হয়েছে সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এবং 2021-2024
যে সমীকরণকে সামনে রেখে গোটা রাজ্যে 195টা আসন, আমরা একটু আগে যে বামফ্রন্টের যে বিবৃতি ইস্যু হয়েছে, সিপিআইএম 195টা আসনে লড়ছে। রাজ্যে, গোটা রাজ্যে আমাদের পার্টির পক্ষ আটটা থেকে সিপিআইএমএল কে দেওয়া হয়েছে, আইএসএফ কে দেওয়া হয়েছে 30টা, এবং বাকি যে আসনগুলো সেগুলো বামফ্রন্ট নিজেদের মধ্যে তাদের শরিকদের মধ্যে বন্টন করেছেন, যার মধ্যে 195টা আসনে সিপিআইএম। একদম একদম মৌপিয়াদি, যেটা বলছিলাম যে 2021 এবং 2024-এর টোটাল সমীকরণটা বদলে গিয়ে 2026-এ আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, এবং 2026-এর নির্বাচনে আমরা প্রচন্ড পরিমাণে আশাবাদী বিশেষত আপনি যে কেন্দ্রে আজকে এই শোটা করছেন, এই হাওড়া মধ্য কেন্দ্রে, এই হাওড়া মধ্য কেন্দ্রেও আমরা যে জয়লাভ করতে পারি বা জয়লাভ করব, এই সম্পর্কে আমরা এই কারণেই আশাবাদী, কারণ আমরা যে ইস্যু নিয়ে, যে এজেন্ডা নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছি, এই যে মৌপিয়াদি একটু আগে যে আলোচনা হচ্ছিল না, আমার ভাই ভাতৃসম আমাদের অঙ্কন বলছিল, তুইনাদি বলছিলেন, এই যে আলোচনা যা হচ্ছিল, আজকের দিনে দাঁড়িয়ে মধ্য হাওড়ায় আমরা নির্বাচনে যে অংশগ্রহণ করেছি, আমি একটা উদাহরণ ছোট্ট দিচ্ছি, এটাকে অন্যভাবে নেবেন না প্লিজ, যে দেখবেন মাথার চুল যদি পেকে যায় না, আমরা কলপ করি, কলপ করাটা কোনো অপরাধের না, কলপ করে হয়তো পাকা চুলটাকে ঢাকা দেওয়া যায়, কিন্তু পাকা চুলের অস্তিত্বটাকে, আমারও চুল পেকেছে, কলপ করি না, পাকা সবাই করে চুলের এরকম অস্তিত্বটাকে আপনি অস্বীকার করতে পারেন না। দেখবেন আপনি যেখানে আজকে এখানে আলোচনা করছেন, ওই রাস্তার বেহাল অবস্থা, সেই রাস্তার উপর ঢালাই করে পিচ করে তাতে হয়তো কোনো নেতা মন্ত্রীর আখের গোছানো যায়, মানুষের উন্নয়ন ঘটানো যায় না। সুজয়বাবু, এক আপনি- সেকেন্ড সুজয়বাবু, আপনি যেটা বলছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে কি করা হচ্ছে, যে কোনোভাবে একটা মেকশিফট সেটা ম্যানেজ করা হচ্ছে। কিন্তু যখন আপনাদের সরকার ছিল, আমারও এখানে এই হাওড়াতেই আমি আসতাম, বিকজ হাওড়া গার্লস কলেজে আমি পড়তাম, সেই সময়ের পরিস্থিতি, সেই সময় কি ঝাঁ চকচকে রাস্তা ছিল? সেই সময় কি সমস্ত এটা পুরো ওনাদের স্বপ্নের বাগান ছিল? এক সেকেন্ড, আমি যখন কথা বলবো বলতে দিতে হবে প্লিজ, আমার সঙ্গে ধৈর্য সহিষ্ণুতা সেটা সবার কাছে এক্সপেক্টেড। সেই সময় কি এটা স্বপ্নের, হাওড়া কি স্বপ্নের শহর ছিল? দেখুন, হাওড়াটা স্বপ্নের শহর ছিল আপনারা কিনা তো বলতে ক্ষমতায় পারবো ছিলেন। না, কিন্তু আমরা আমি আসতাম, আমি এখানে কলেজে পড়তাম। হাওড়াটাকে স্বপ্নের শহর তৈরি করবার জন্যই তৈরি হয়েছিল শরৎ সদন। হাওড়াকে স্বপ্নের শহর তৈরি করবার জন্যই না, রাস্তাঘাটের হাল এর থেকে ভালো ছিল। মৌপিয়াদি, বলতে দিন। আপনি রাস্তা বলেছেন তো, শরৎ চন্দ্রের কথা তো বলেননি। রাস্তাঘাটের হাল তো যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হয়েছে, কিন্তু ওই রাস্তার উপরে, মানে রাস্তায় যে খাদ, সেই খাদের ওপর পিচ ঢালাই করে মানে আপনারা সেটাকে নিয়ে আখের গোছানো হয়, সেটাকে আখের গোছানো হয়। মানে আপনারা হচ্ছে ওই আপনার আপত্তি হচ্ছে তৃণমূল পিচটা, এক সেকেন্ড দিদি, আপনি তো এলেন, তৃণমূল পিচটা ঢেলে চাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সিপিআইএম এতটাই অনেস্ট ছিল যে ওরা চাপা দেওয়ার চেষ্টা করতো না। আপনি তো এলেন দিদি, আপনি তো তাই তো? দেখতে পাচ্ছেন, আপনি তো দেখতে পেলেন, এই রাস্তা দিয়ে তো এলেন, যে অবৈজ্ঞানিক ভাবে, অপরিকল্পিত ভাবে যেভাবে রাস্তা উঁচু হয়েছে, আমি আবারও বলছি, তাতে হয়তো কারোর আখের গোছানো যায়, কিন্তু সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া যায় আমি না। আসবো, আমি একটুখানি আসি রাজকুমার বাবুর কাছে, সরি রাজকুমার বাবুর কাছে আসি। রাজকুমার বাবু, আমরা যদি দেখি যে, যেটা আমি আগেও বললাম, যে এর আগের বার কংগ্রেস প্রার্থী 7% ডেফিনেটলি আপনাদের জন্য কোনো উৎসাহব্যঞ্জক ভোট হতে পারে না, বিশেষ করে জোটের ক্ষেত্রে, যেখানে জোট পূর্ববর্তী সময়ে গোটা রাজ্যে ঠিকই যে তার মধ্যে পকেটস একটা বেশিরভাগই কংগ্রেসের ভোট সেটা নির্দিষ্ট পকেটে, কিন্তু ওভারঅল রাজ্যের অ্যাভারেজটা মোটামুটি 9.5 9.6-এ থাকতো, সেখানে জোট করে 7% পাওয়াটা কোনো কাজের কথা নয়। এবার আপনারা 294টা কেন্দ্রে এককভাবে লড়ছেন, তো হাওড়া মধ্যে আপনারা কি প্রত্যাশা নিয়ে যাচ্ছেন? মৌপিয়া, প্রথমেই আজকে এই শোতে অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই। এবং যারা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, পাশে আমার বসে আছে আমার ছাত্র, আমার স্কুলে আমি ওকে দীর্ঘদিন পড়িয়েছি, এবং তার সাথে পলিটিক্যাল সায়েন্সও ছিল, সোশ্যাল সার্ভিস ছিল। যাই হোক, একটা কথা আপনার এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই, জাতীয় কংগ্রেস হারতে পারে, কিন্তু হারিয়ে যায়নি, আগামী দিনেও যাবে না। আমরা আজকে যেখানে শোটা করছি, আমার পূর্ববর্তী বক্তারা মনে হয় ইতিহাসটা স্মরণ করেননি, এই যে বিজয়ানন্দ চট্টোপাধ্যায়ের এই যে মঞ্চ পার্ক তৈরি করেছিলেন স্বর্গীয় বিজয়ানন্দ বাবু। তিনি কে ছিলেন? তিনি ছিলেন হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি, এআইসিসি এবং প্রদেশ কংগ্রেসের সম্পাদক, যাকে অতুল্য ঘোষের সঙ্গে তুলনা করা হতো। সেই সময়কার পার্কে তৈরি করা পার্কে আজকে আমরা প্রোগ্রাম করছি। সুতরাং কংগ্রেস উন্নয়ন করেছে, 50 বছরে কংগ্রেস যা উন্নয়ন ঘটেছে বাংলায়,
34 বছর বামপন অবক্ষয় করলো, কিছু তৈরি করার চেষ্টা করেছে, 15 বছর পুরো শেষ হয়ে গেছে। চাকরি নেই, স্বাস্থ্য নেই, শিল্প নেই, মেয়েদের সুরক্ষা নেই, 2 লক্ষ চাকরি নেই, 87 লক্ষ আপনি যেটা বলছেন, যুবসাথী নেই। আপনি যেটা বলছেন যে এই যেখানে আমরা শো করছি, ডেফিনেটলি আমি এই আপনাদের সময়ের যে এই পার্ক, এই জায়গাটা তৈরি করা বা আরো অন্যান্য অনেক কিছু, বিধানচন্দ্র রায় থেকে শুরু করে, কিন্তু আপনিও খুব ভালো করে জানেন, আপনি রাজনীতির ময়দানে এতদিন আছেন, আপনি প্রবীণ মানুষ, যে 50 বছরের আগের পুরনো পোলাওয়ের ঘিয়ের গন্ধে এখন ভোট বৈতরণী পার করা যায় না না। না, সেই সমস্ত জিনিসগুলোই তো এখন ভাঙিয়ে চলছে। এইখানকার মন্ত্রী ছিলেন কিন্তু মৃত্যুঞ্জয় সেগুলো ভাঙিয়ে কি বন্দ্যোপাধ্যায়। আপনারা ভোট বৈতরণী পার করতে পারবেন? না না, আমরা বর্তমান সরকারের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই যে কাজ নেই, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, 65,000 শিল্প কলকারখানা বন্ধ, 6.5 লক্ষ শূন্যপদ খালি, ওই যে অনিশ্চয়তার মধ্যে ঢুকছে কন্ট্রাকচুয়াল কর্মীরা, রাজ্য সরকারি কর্মচারীরা, শিক্ষক কর্মচারী, ভোট পঞ্চায়েত বোর্ড কর্পোরেশন যারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে, তার প্রতিবাদে এবং সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রতিবাদ করে আমরা ভোট বৈতরণী পার করবার চেষ্টা করব। আশা করছি আমরা আগের থেকে ফল ভালো করব। আবার মনে করে দিই, কংগ্রেস, জাতীয় কংগ্রেস 149 বছরের দল, হাওড়া শহরে 49 বছর তথা বাংলায় কংগ্রেস ক্ষমতা নেই, কিন্তু কংগ্রেস কর্মী আছে। আপনি জানেন, ভাইদের মনে করিয়ে দিই, এই নমিনেশনের জন্য দিল্লিতে 2512 জনের নাম মানে গেছে। সেটা যে আছে, সেটা এক সেকেন্ড, কংগ্রেস এক আছে। সেকেন্ড, সেটা যে প্রার্থী হওয়ার যে লোক আছে, সেটা তো আমরা আজকেই দেখেছি, আজ বিধান ভবনে মারামারি ফাটাফাটি হয়েছে, হচ্ছে। মাথা ফাতা ফেটে গেছে লোকের, বালিগঞ্জ, মানে আপনাদের যেটা আপনি বললেন প্রার্থী হওয়ার মতো অ্যাসপিরেন্ট আছে, মানে ইনফ্যাক্ট আমরা একদিন আলোচনা করছিলাম যে যখন একের পর এক খবর আসছিল যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ নিয়ে, এক সেকেন্ড, তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ নিয়ে এখানে ওখানে ক্ষোভ বিক্ষোভ, বিজেপির প্রার্থী পদ নিয়ে ক্ষোভ বিক্ষোভ, তামান্নার মা প্রার্থী হয় কালীগঞ্জে সিপিআইএম অফিসে ক্ষোভ বিক্ষোভ, তখন অনেকেই বলছিলেন যে কংগ্রেসের ক্যান্ডিডেট লিস্টটা বেরোতে দিন। একটা এখন ওই ধুরন্ধরের একটা খুব ডায়লগ চলছে না, বাচ্চা হ্যাঁ তু। আবার বলি, যে কোনো দলের প্রার্থী পছন্দ অপছন্দর ব্যাপার থাকে, কখনো ভূমিপত্র ব্যাপার থাকে, কখনো মাঠে ময়দানে লড়াই কর্মীর ব্যাপার থাকে। সেখানে যদি এটা বিবেচনা না হয়, আজকেও তো প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ চলছে, সেটাই তো বলছি, বিক্ষোভ না, বিক্ষোভই যেন আন্ডারস্টেটমেন্ট, মারামারি ফাটাফাটি হয়েছে। সব দলই আছে তো। বর্তমান সরকার উইনিং 89টা ক্যান্ডিডেটকে বাতিল করেছে। বর্তমান সরকারের প্রতি তো এবং লোকের আস্থা বেশি আরো আছে। 15 জন, আপনারা বলুন, আপনারা আরো- কেন এত আরো দেরি করে 15 ক্যান্ডিডেট জন, বার 16 করলেন? জনকে পারিবারিক ক্যান্ডিডেট করেছে, খালি আপনারা মুখ চাপা বলছেন, দেবে এনারা দলের বলছেন জন্য। কংগ্রেস প্রচুর প্রতিবাদ করছে, সেন্ট্রালে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যায় তবে কংগ্রেসের বড় বড় নেতারা পেছন পেছন যায়, আগে কারোর বলার ক্ষমতা নেই দিদি, তাহলে আগে কেউ যায় না, আবার অভিষেক অঙ্কনকে মনে বন্দ্যোপাধ্যায় করে গেলে দিই, হাত ধরে ধরে সবাই যায়। অঙ্কনকে মনে করে দিই, তৃণমূল কংগ্রেসের জন্ম কত সালে, জাতীয় কংগ্রেসের জন্ম কত সালে, তোমাকে বলেছিল মনে তাহলে হয়। তো সিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছেন কত সালে এটা বলুন। না, না, তাহলে আমি ওই দাদার ভাষায়, তুমি তো আমি- নতুন দলের না, না, নতুন আমি- কর্মী, তুমি দেশ জানবে না, কি করে? আমি দাদার ভাষায় চলে আসি, রাস্তা ছিল ভেঙেছে, রাস্তা হয়েছে, আচ্ছা রাস্তা আছে মানে ভাঙবেই, রাস্তা করাটা কি অপরাধ? আপনি আগে আমাকে বলেন না, আমার মাইকটা হাতে নিয়ে এক সেকেন্ড, এক এক করে। তাহলে রাস্তা করাটা কি অপরাধ? আর দিদি বলছে জল জমেছে, দিদির হয়তো একটু কোথাও ভুল হচ্ছে। এইখান থেকে ঢিল ছোড়া দূরত্বে দিদির বাড়ি, যেখানে পা রাখে নতুন রাস্তা ঝকঝকে তকতকে, সিমেন্টের গন্ধ এখনো যায়নি। ঝকঝকে দিদি হেঁটে হেঁটে এসছে, এসে বলছেন রাস্তা নেই, ড্রেন নেই। দিদি জল হলে জল হলে জল জমবেই, এটা দেখার আছে জল কতক্ষণ নামছে। আমরা এখানে যারা আসি মধ্যওয়ারা সাধারণ নাগরিক, এনাদের জিজ্ঞাসা করুন তো এখানে কতক্ষণ জল দাঁড়িয়ে থাকে? আমরা কি এক হাঁটু জলেতে নৌকা পারাপার করি? এক এক করে। তুই না, আপনার বাড়ির সামনে নাকি নতুন রাস্তা হয়েছে? একদম ভোটের একদম মুখে, সঠিক ভোটের মুখে। সঠিক তথ্য। আমার বাড়ির সামনে বা সংলগ্ন এই নরসিংহ দত্ত রোড, আরো এদিক ওদিক দেশপ্রাণ শাসমল রোড অবশ্যই নতুন হয়েছে, কিন্তু সেই নতুন হওয়ার পদ্ধতিটা কি একটু তাহলে ক্যামেরা ঘুরিয়ে নিয়ে যেতে বলবো।
এবং একটু অপেক্ষা করতে হবে প্রকৃতির ওপর থেকে ঝরঝর করে জল পড়ার। তাই জলটা না পড়া অবধি ভাই অঙ্কন আমি কিন্তু কোনো গ্যারেন্টি দিতে না, না, পারছি দিদি, না দিদি। যে আমি হাঁটবো কিভাবে, ভেসে না সাঁতরে না ডুবেই যাব, কি হবে সেটা কিন্তু, নাকি আমাকে শাড়ির কোঁচাটা তুলতে হবে। সেটা তো দিদি, আবার দিদিকে একটা শো করতে হবে জল জমলে। আমি আসবো, অবশ্যই। ব্রেক আমাকে নিতেই হবে। অবশ্যই, আমি সুজয় বাবুর guarantee কাছে কিভাবে আসবো। তুমি দিচ্ছ? এক সেকেন্ড, সুজয় বাবুর কাছেও আসবো, ছোট্ট একটা ব্রেক আমাকে তার আগে নিতে হবে। ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান, মধ্য হাওড়া থেকে সরাসরি। আমরা যখন আলোচনা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর, তার প্রভাব, তাকে কেন্দ্র করে এই মুহূর্তে হাজারো প্রশ্ন, এটা বাদ দিয়ে কোনো আলোচনা সম্ভব নয়। কারণ এবারের ভোটে সবচেয়ে বেশি করে যে ফ্যাক্টরটা চর্চিত হচ্ছে এবং যার জন্য সব ক্ষেত্রেই একটা প্রশ্ন চিহ্ন যেটা দাঁড় করিয়ে রাখছে, সেটা হচ্ছে এসআইআর। এই এসআইআর এর প্রসঙ্গে আমরা যদি আজকের ডেভেলপমেন্ট দেখি, কিছুক্ষণ আগের যে ডেটা আমরা পাচ্ছি ইলেকশন কমিশন সূত্রে, যে 50 লক্ষের মতো অ্যাডজুডিকেশন এখনো পর্যন্ত হয়েছে বলে ইলেকশন কমিশন সূত্রে খবর। এক সেকেন্ড, ওখানে কি কিছু হয়েছে? কারো কিছু বলার আছে ওখানে? ওখানে এত কথা কিসের? খুব আর্জেন্ট কোনো কথা আছে? প্লিজ, আমি শো বন্ধ করছি, কথাটা বলে নিন। পঞ্চাশ লক্ষের মধ্যে 45%, অর্থাৎ 50 লক্ষের 45%-এর কাছাকাছি বাদ যাওয়ার একটা সম্ভাবনা, সেটা উঠে আসছে ইলেকশন কমিশন সূত্রে। অর্থাৎ যে নাম্বারটা হিউজ। আমরা যখন এই শো শুরু করছি তার আগে দেখেছি, জাস্ট কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস একটা খুব সিরিয়াস অভিযোগ এনেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে অন্তত 4টি কেস স্টাডি তারা সামনে এনে বলছেন যে বিহার এবং বাংলায় একযোগে ভোটার লিস্টে নাম রয়েছে, এরকম 4টি কেস স্টাডি তুলে ধরা হয়েছে। বেশ কয়েকজনের নাম, তাদের বিহারের ভোটার কার্ডের যে এপিক নাম্বার সেটা তুলে ধরা হয়েছে, এখানে তাদের যে ভোটার কার্ডের এপিক নাম্বার সেটা তুলে ধরা হয়েছে। আমি এই প্রসঙ্গগুলোতেই আসবো, যে প্রথমে তুহিনার কাছেই আসি, যে 50 লক্ষ অ্যাডজুডিকেশন এখনো পর্যন্ত হয়েছে বলে শোনা যাচ্ছে, যার মধ্যে 45%, মানে নাম্বারটা হিউজ। এবং ট্রাইব্যুনাল, আমরা আজকেই দেখেছি যে হাইকোর্টের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেখানে প্রথম দফার যে মনোনয়ন, সে তার আগে এই ট্রাইব্যুনালের কাজ সেটা শেষ করতে হবে। এটা কি সত্যি সম্ভব? এরকম একটা হিউজ নাম্বার এখনো পর্যন্ত আজকে দাঁড়িয়ে যদি আমরা দেখি, এখনো অনেকে হাতড়ে বেড়াচ্ছেন, তারা জানেন না যে কিভাবে তারা কি করবেন। দেখুন, পুরো বিষয়টাই বিচারাধীন এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন যেভাবে তৎপরতার সাথে কাজ করছে এবং তার সাথে পুরো বিচার ব্যবস্থা একটা অংশ, বৃহৎ জুড়ে আছে, যাতে এই যে এসআইআর সংক্রান্ত যে একটা ইস্যু ক্রিয়েট হচ্ছে, যেখানে সাধারণ মানুষের অনেক ক্ষেত্রেই নাম বাদ যাচ্ছে, সেটা কতটা যুক্তিসঙ্গত বা কতটা মানে তথ্য সমৃদ্ধ বা সেখানে তথ্যের কতটা অভাব আছে, নাম বাদ সেইটা- যাচ্ছে না? হ্যাঁ, অবশ্যই যাচ্ছে তো সেইগুলোর যে নিষ্পত্তি, সেই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভারতীয় জনতা পার্টির একটাই স্ট্যান্ডিং, এসআইআর সঠিকভাবে সাংবিধানিক ওয়েতে যদি কমপ্লিট না হয় তাহলে ভোটের আমরা বিরোধী। এমন সময় আপনি কথাটা বলছেন যখন আপনাদের প্রধান মুখ, অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী, তিনি অলরেডি নমিনেশন ফাইল করেছেন নন্দীগ্রাম কেন্দ্রে। আগামীকাল অমিত শাহ আসছেন, শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত সহ তাদের নিয়ে তিনি ভবানীপুরে, অর্থাৎ ওই হাজরা থেকে তিনি রোড শো করে সার্ভে বিল্ডিং যাবেন। আর আপনি এখানে বসে বলছেন যে ততক্ষণ ইলেকশন না হওয়া উচিত। তার কারণ তাহলে আপনাদের প্রার্থীরা নমিনেশন দিচ্ছেন কেন? নমিনেশন দেওয়ার সঙ্গে ইলেকশন হওয়ার এনারা এখনো উইথড্রয়ালের পদ্ধতিটা নিশ্চয়ই বাকি আছে। ও, আপনি যাবেন বলছেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে নমিনেশন উইথড্র করে নিতে পারেন? না, যদি না এসআইআর ভবানীপুর কমপ্লিট হয়, থেকেও? যদি না ভয়ে এসআইআর withdraw করেন। কমপ্লিট হয়, অবশ্যই ভোট প্রক্রিয়ার ওই জন্য উনি বিরোধী বলেছেন। আমরা। ওই জন্য উনি বলেছেন। এদের প্রবলেম এটাই, এরা নিয়ম শৃঙ্খলা সংবিধান আইন কিছুই মানে না, এটাই এদের রাজনৈতিক শিক্ষা। উত্তর নিন। এসআইআর মানুষকে যে যন্ত্রণার মুখে ফেলেছে, তৃণমূলের যন্ত্রণা এক এক করে, এক এক করে। তুই না এক এক করে প্লিজ, আপনি যখন বলেছেন আমি 104 বছর বয়স যার বৃদ্ধা, উনি এসআইআর এর শিকার। আপনি
একটা কথা বললেন, একটা তথ্য আমার কাছে আছে কম বেশি। সুলেখা কুমারী আমি ওই তথ্যই দিয়েছি, ডোন্ট ওয়ারি, ওই তথ্য নেই, তথ্যই দিয়েছি। তাহলে এনারা বলুন যে 4 জনের নাম আপাতত পাওয়া গেছে। 4 জনের নাম না আরো বেশি, তাদের হ্যাঁ। দুজনের ওয়াইফের নামও পাওয়া গেছে। 1.5 কোটি লোকের নাম বাদ দেওয়া হয়েছিল, বিচারাধীন, এখনো বিচারাধীন। তারা মানুষ জন্মেছে এইখানে, মরবে এইখানে। 1.5 কোটি আপনি কোথায় পেলেন? প্রথম দফায় 58 লক্ষ লোকের নাম বাদ গেছে। হ্যাঁ। তারপরে যখন আমরা দেখেছি যে যখন 28 ফেব্রুয়ারির লিস্ট, সেখানে সব মিলিয়ে সংখ্যাটা 63 লাখের কাছাকাছি গিয়ে দাঁড়ায়, ঠিক আছে। এবং 60 লক্ষ হচ্ছে অ্যাডজুডিকেশনে ছিল। তার মানে 63 প্লাস 60, 1,23,00,000। তাহলে মানে মোটামুটি। হ্যাঁ, ঠিক আছে, আমার যদি সামান্য 19-20 হয়ে থাকে। তো ব্যাপার হচ্ছে এনাদের বক্তব্য এইমাত্র দিদি বললেন যে তৃণমূলের অসুবিধে, তাহলে ওনারা স্বীকার করুন, তাহলে 1,23,00,000 তৃণমূলের, 11 কোটি লোক তৃণমূলের, আর কোন না, এটা যেমন আছে, এক সেকেন্ড, এটা যেমন আছে যে 104 বছরের মানুষ, তাকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, এক সেকেন্ড, এরকম যেমন আছে যে জীবিত ব্যক্তি, তাদের নাম ডেড হয়ে গেছে, এক সেকেন্ড, আবার এটাও তো আছে যে একজন ব্যক্তির 100-র ওপর সন্তান, আবার এটাও তো আছে যে দ্বিজেন মুখোপাধ্যায় এসে ভোট দিয়ে যেতেন। এবার আমি একটা কথা না বলি। না, আছে কি নেই? হ্যাঁ, তার বাদ গেছে, ঠিক আছে, তার বাদ গেছে, ঠিক আছে দিদি। আমরা এখনো জানি দ্বিজেন মুখোপাধ্যায়ের বাদ গেছে কিনা এখনো না জানি না। না না, যদি বাদ গিয়ে থাকে তাহলে আমাদের দল বলবে দ্বিজেন ঠিক আছে। মুখোপাধ্যায় এসে, স্বর্গত দ্বিজেন মুখোপাধ্যায় এসে ভোট দিয়ে যেতেন তো। না, এটা তো আমি বলছি না, কিন্তু আমি দিদি বলছি, এনারা যে বললেন এসআইআর যে হয়েছে ভালোর জন্য হয়েছে, কার ভালো হয়েছে? সাধারণ মানুষ, গরিব, দিনমজুর, খেটে খাওয়া মানুষ হ্যারানি হয়েছে। আপনি কখনো শুনেছেন যে একজনের 100-র বেশি সন্তান হতে পারে? আপনি কখনো শুনেছেন যে এক মায়ের 2 সন্তান, তাদের মধ্যে বয়সের গ্যাপ 2 মাস হতে পারে? তাহলে দিদি লালকৃষ্ণ আডবাণী জন্মগ্রহণ করেছে পাকিস্তানের করাচিতে, তাহলে উনি ভারতের নাগরিক কি করে হলেন? না না, ওটা আর এটা তফাৎ আছে, এটা আমাকে বলুন। এই প্রশ্নের তফাৎ আছে। আপনি আমায় একটা উদাহরণ দেখান যে 2 মাসের গ্যাপে 2 ভাই, সহোদর 2 ভাই বা সহোদর 2 বোন, তাদের জন্ম হয়েছে। না, এইটা তো দেখুন, এটা একটা যান্ত্রিক ত্রুটিও বলতে পারি। কেন, যারা কাজ করেছে তারা তো সেই সময় সিপিএম এর ছিল। যন্ত্রটা কার? তারা সিপিএম এ ছিল। 2002 সালে সিপিএম আচ্ছা, এক সেকেন্ড, ছিল। 2002 সালে সিপিএম ছিল, আসবে, আসবে। এসআইআর হয়েছে 2002 সালে, এসআইআর হয়েছে, যন্ত্রটা কাউকে কার? বুঝতে দেওয়া হয়নি, কাউকে যন্ত্রণা দেওয়া এক হয়নি। এক করে প্লিজ। এই 2002 সালে যখন এসআইআর প্রক্রিয়া হয়েছিল, সাধারণ মানুষ এত যন্ত্রণার মুখে পড়েনি। 2000 এসআইআর আমরা কি জানি? আমরা জানি যে ভোটার লিস্ট, সেখানে যারা মারা গেছেন, যারা অন্যত্র চলে গেছেন, অন্য জায়গায় ভোটার লিস্ট মানে নাম তুলেছেন ভোটার লিস্টে, তাদের নাম বাদ যাবে এবং নতুন সংযোজন হবে, এটা নিয়ে কোনো বিষয় নেই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে একটা, যিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, উনি এখনো বেঁচে আছেন কিনা সেটা আমাদের একটু প্রশ্ন। এক মিনিট বলতে দিই। দিদি বললেন যে এসআইআর খুব মানে তত্ত্বাবধানে, একদম নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কাজ হচ্ছে। হ্যাঁ, মৌপিয়াদির কথা একদম সঠিক। যার 100টা বাবা, যার 100টা ছেলে, তার নাম এসআইআর থেকে বাদ যাবে, সেটা ঠিক। কিন্তু যার চট্টোপাধ্যায় ছিল, তার নাম চ্যাটার্জি হয়েছে, তার জন্য তার নাম বাদ যাওয়া উচিত না? আমাদের মধ্যে ওরা বিধানসভার প্রার্থী ইমতিয়াজ আহমেদ, সে হচ্ছে এখানকার প্রার্থী, তার মায়ের নামটা ডিলিট হয়ে গেছে, এটাও হওয়াটা ঠিক না। আর তুই না দি যে কথাটা বললেন যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হলে, যতক্ষণ বৈধ ভোটার তার ভোটার লিস্টে অন্তর্ভুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত বিজেপিও ভোটে অংশগ্রহণ করবে না। এটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং হচ্ছে শুভেন্দু অধিকারীর কাছে গ্যারান্টেড করতে পারবেন তো দিদি? এই প্রশ্ন আমাদের আছে। আসবো, এক সেকেন্ড, আমি এখানে আসি একটু রাজকুমার বাবুর কাছে। রাজকুমার বাবু, আমরা তো দেখেছি যে এসআইআর নিয়ে যখন এরকম ভাবে এখানে আপনারও ডেফিনেটলি সুর চড়িয়েছেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জাতীয় ইলেকশন কমিশনে যাচ্ছেন, যখন তিনি সুপ্রিম কোর্টে গিয়ে লড়ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন, আজকে তাৎপর্যপূর্ণভাবে আজকে মুর্শিদাবাদে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে কংগ্রেস এবং অন্যান্যদের বলা হয়েছিল যে একসঙ্গে চলো কমিশনে যাই, তখন আপনারা যাননি। আপনার মনে হয় না আজকেও যেমন আমরা দেখছি যে এই যে এই যাবতীয় যা অভিযোগ চলছে, এই যে ফর্ম 6 ভরা নিয়ে এত অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে, আজকে আমরা দেখছি অখিলেশ যাদব তিনি তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু কংগ্রেসকে সেই ভূমিকাটায় কোথায় দেখা গেল? দেখুন, আপনাকে মনে করিয়ে দিই, আপনি একটু স্মরণ করে দেখুন, এসআইআর প্রক্রিয়ার শুরুতেই কংগ্রেস কিন্তু সমস্ত বিরোধী প্রথম দলকে, পিপিটি প্রেজেন্টেশন রাহুল গান্ধী করেছিলেন, মনে আছে? তারপর কি তারপরে শেষ করতে দিন,
সেই সময় কিন্তু আমাদের শাসক দল বিশেষ করে টিএমসি যারা ওখানে এমপিরা ছিলেন তারা ওয়াক আউট করেছেন। 56খানা বিল ওখান থেকে পাস আমাদের- করিয়েছে, আমাদেরই দলের- তৃণমূল ওয়াক আউট করার ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট পাস করিয়েছে। না না সেটা এক সেকেন্ড তাই তাকে কেন সমর্থন এক করতে সেকেন্ড সিম্পল প্রশ্ন, ইলেকশন কমিশনে সবাই মিলে একসঙ্গে গেলেন না কেন? আপনাকে নাকি আসলে এসআইআর আপনাকে এক প্রথমটা সেকেন্ড মনে করে দিচ্ছি তো। নাকি আসলে এসআইআর বিরোধিতার রাশ কার হাতে থাকবে সেটা নিয়ে প্রতিদ্বন্দ্বিতার কারণে কংগ্রেস সর্বতভাবে এটা করতে পারলো না তৃণমূল কেন কংগ্রেস? আপনারা তো আমরা প্রথম থেকে আন্দোলনে আছি। আমাদের একটাই কথা, একটা যেন যোগ্য ভোটার বাদ না যায়, একটা যেন অবৈধ ভোটার না ভোটার লিস্টে নাম থাকে। বিহারে এটা জাতীয় বিহারে কংগ্রেস stand। এসআইআর হয়ে গেল, বিহারে ভোট হয়ে গেল, আপনারা অভিযোগ করলেন বিহারে নাকি প্রচুর লোকের নাম বাদ দেওয়া হয়েছে। আমি নিজে বিহার ইলেকশন কভার করতে গেছিলাম, আমি সেখানে দেখিনি যে অলিগলি থেকে লোকে বেরিয়ে বলছে যে আমার নাম বাদ দিয়েছে, আমি ভোট দিতে পারিনি। আমার প্রশ্ন হচ্ছে যদি আপনাদের কাছে সেই তথ্যই থেকে থাকে, একটা ইলেকশন আপনারা কি হরিয়ানা, মহারাষ্ট্র, কর্ণাটক যে সমস্ত প্রসঙ্গগুলো আনছেন ভোট হয়ে যাওয়ার পরে, বিহারে ভোটের আগে আপনারা এক একটা করে কেস তুলে ধরলেন না কেন? এই যে আজকে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ, ডেফিনেটলি এটা কতটা সত্য না, কতটা তার ভিত্তি রয়েছে সেগুলো ডেফিনেটলি প্রমাণ সাপেক্ষ, কিন্তু আজকে ভোটের আগে দাঁড়িয়ে সুর চড়ানোটা আর ভোট হয়ে যাওয়ার পর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা, এ দুটোর মধ্যে তো তফাৎ আছে। আবার বলি, যখন তৃণমূলের সর্বময় কর্ত্রী কালো কোট দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর এর বিরোধিতা তখন আপনাদের করেছিল। লোক ছিল না। বলতে দিতে কেন হবে। যায়নি? অঙ্কন এরকম প্রত্যেকটা কথায় 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেল, This is তখন not কেন a কোর্টে concept. যায়নি? তামান্না মার্ডার হয়ে গেল, কেন কোর্টে যাননি? কেন সেই কামদুনির মেয়েটার বিচার হলো না? বামফ্রন্টের যে অপরাধ ছিল তার একটা কেস বিচার হয়নি কেন? কেন কংগ্রেস সাপোর্ট করতে যাবে? তখন তো আপনি বিচারিতা করবেন। বামফ্রন্ট আমাদের আপনি বলতে দিতে হবে, অঙ্কন বলতে দিতে হবে। দলের- অঙ্কন আমি বুঝতে আপনি পারছি না, আমি জাতীয় কিন্তু কংগ্রেসের- বারবার রিমাইন্ডারটা আপনি দিচ্ছি। জাতীয় কংগ্রেসের দলে জন্মে বড় হয়ে রাজনীতি শিখে তার সঙ্গে বিট্রে করবেন, যখন আপনার প্রয়োজন হবে দলে পাশে গিয়ে ঘুরঘুর করবেন সোনিয়াজি রাহুল গান্ধীর কাছে, আর যখন মনে করবেন বাংলায় ভোট আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, জনগণ ঠিক করে নিয়েছে এই সরকার আর নয়, তখন কংগ্রেসকে দোষ উত্তর দিচ্ছে। নিন, অঙ্কন। প্রথম কথা বলি, জনগণের হয়ে একজনই সওয়াল করতে গেছেন, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কোন দলে সেটাও চুরি করে না, মোস্তানি please, বানো, আরে মোস্তানি সুজয়, বানো, তাহলে মোস্তানি বানো। আপনারা বিজেপির সাথে, এক তাহলে সেকেন্ড, আপনারা সুজয় বিজেপির এক সাথে, এক করে, তাহলে কেউ কাউকে ইন্টারাপ্ট এই- করবেন না। এই মঞ্চ থেকে তাহলে প্রশ্ন হলো যে বিজেপি সিপিএম এরা চায় যে সাধারণ মানুষের এসআর এর নাম বাদ যাক, তাহলে উনি বলছেন যে আমার প্রার্থীর নাম বাদ গেছে, তাহলে উনি মনে মনে চান যে ওনার বাদ যাক, ঠিক আছে? এ থেকে কিভাবে এস্টাবলিশ হলো যে উনি চান বাদ যাক? দেখুন, উনি বলছেন যে যার এ নাম থেকে বাদ কি করে গেছে, established হলো? উনি তো বললেন একটু আগে তো কথা তাতে উনি কি তার বললেন? মানে এস্টাবলিশ হয়ে গেল যে উনি চান ওনার প্রার্থীর নাম বাদ যাক? হ্যাঁ, কোন লজিকে ভাই? ওর মায়ের বাদ কথা গেছে বলেছে তো, আমার প্রার্থীর মায়ের কথা বলেছি। মায়ের কথা বাদ বলেছে। গেছে তো, আমরা আর চাই যদিও- না বাদ যাক। তৃণমূলের তো এরকম বহু এমএলএ আমরা নাম বাদ চাই না। গেছে, কি করে এটা হতে পারে আপনি বলুন? তৃণমূলের বহু এমএলএ নাম বাদ গেছে, এটা কি করে হতে পারে? এসআইআর এ 30,000 ফর্ম 6 সিও অফিস থেকে ধরা পড়েছে, ঠিক আছে? যার কোনো সিসিটিভি ফুটেজ দিতে পারেন না এই বিজেপির সরকার, এই বিজেপির ধৈর্য ধরতে এই- হবে রাজকুমার বাবু, প্লিজ ধৈর্য ধরতে হবে। আমাকে বলতে হবে না, আপনি রাখুন, আমি ঠিক যাবো আপনার কাছে, প্লিজ। রাতারাতি এই যে বিজেপির সরকার সেন্ট্রাল থেকে সব উড়িয়ে উড়িয়ে নিয়ে এসে রাতারাতি সমস্ত থানার আইসি থেকে আমাদের পুলিশ কমিশনার থেকে সবকে বদলি করে দিল। ওনার 30,000 ফর্ম পাওয়া গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, যার সিসিটিভি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আসবো, আমি এখানে অথচ এক সেকেন্ড। দিদি একটা, অথচ সংক্ষেপে, আমাদের 80,000 বুথে ক্যামেরা লাগানোর সিস্টেম ওনারা ভালো করে রেখেছে, এক সেকেন্ড, 30,000 ফর্ম 6 খুঁজে পাওয়া যাচ্ছে না। এক সেকেন্ড, তুহিনা, এই যে 30,000 ফর্ম আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎই সোমবার তিনি চলে গেলেন সিইও দফতরে এবং সেখানে তিনি অভিযোগ করলেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভিডিও দেওয়া হলো যে সেখানে 30,000 ফর্ম 6 সেগুলো দেওয়া হয়েছে এবং যেখানে নির্দিষ্টভাবে একটা লিমিট রয়েছে যে একজন ইন্ডিভিজুয়াল তিনি 50টার বেশি ফর্ম 6 জমা করতে পারেন না এবং সরাসরি অভিযোগ করা হলো অমিত মালভিয়ার নামে। আমরা দেখলাম যে কালকে, এমনকি কাল যখন সকালে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নালিশ জানাতে গেলেন সিইও দফতরে, তারপর তৃণমূল কংগ্রেস অভিযোগ করলো যে এমনকি শুভেন্দু অধিকারীরা যখন ঢুকেছেন তখনও নাকি একজন ব্যক্তি 400 ফর্ম নিয়ে। এক সেকেন্ড, এটুকু তথ্য আমার কাছে আছে অঙ্কন, এটুকু তথ্য নিয়ে আমি ডিবেট করি। সো আই ডোন্ট নিড ইনফরমেশন ফ্রম ইউ। তো
তখন আবার একটা ব্যাগ নিয়ে ঢুকেছেন। প্রশ্ন হচ্ছে যে এগুলো তো অত্যন্ত সিরিয়াস অভিযোগ, এবং এই যে বেশ কয়েকটা কেস স্টাডি তৃণমূল কংগ্রেস তারা আজকে অভিযোগ করলে একদম এপিক নাম্বার দিয়ে, বিহারের এপিক নাম্বার, এখানকার এপিক নাম্বার, কি উত্তর দেবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি বারবার একটা কথা বুঝতে পারছি না, এই এসআইআরটাকে নিয়ে বিজেপিকে গুলিয়ে ফেলার এই কেন উদ্দেশ্য গোলাবে না? প্রথম থেকে তো ইলেকশন কমিশনের যত না উৎসাহ এসআইআর নিয়ে দেখা গেছে, আপনাদের তার নেতাদের কারণ- কত বাদ যাবে হ্যাঁ, ইলেকশন হ্যাঁ, কমিশন বলতে একদম পারেনি। একদম একদম আপনারা বলেছেন। তার কারণ আমাদের একটাই উদ্দেশ্য, নির্বাচন কমিশন যে কাজটা এখন করছে, এক সেকেন্ড, এখন যখন এসআইআর এ হয়রানির প্রসঙ্গে, যে সুজয় বাবু একটু আগে বললেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রসঙ্গ যখন থেকে আসতে শুরু করলো, হিয়ারিং, নামবাদ, সেই সময় থেকে যখন এসআইআর এর একটা মানুষের মধ্যে একটা নেতিবাচক একটা প্রভাবও দেখা যাচ্ছে, তখন আপনারা হঠাৎ বলতে শুরু করেছেন যে এসআইআর তো ইলেকশন। দেখুন, নেতিবাচক কোনো- তার আগে তো আপনারা সমানে আপনাদের নেতারা বলে দিচ্ছিলেন কত কোটি নাম বাদ যাবে, কত কোটি রোহিঙ্গা বাদ যাবে, যদিও কোটিতে রোহিঙ্গা নেই, লাখে আছে, কত অনুপ্রবেশকারী বাদ যাবে, সবই বলে দিচ্ছিলেন। যেমন ধরুন এইমাত্র আমার ভাই অঙ্কন, যদিও তৃণমূলের প্রতিনিধি কিন্তু না, আমার অঙ্কনকে পুত্র সম, ছেড়ে দিন। তাই এটুকু বলি যে ও বলছিল আমাদের পুলিশকে বাদ দিয়ে দিচ্ছে, বদলি করে দিচ্ছে, তাহলে ও স্বীকার করলো যে ওদের পুলিশ, না, না, এগুলো কোনো পুলিশ কথা নয়। না। দ্বিতীয় এক সেকেন্ড, এগুলো কোনো দ্বিতীয় কথা না, আপনি তথ্য point- এক দিচ্ছে। সেকেন্ড, তথ্যগত পয়েন্টে আসুন। হ্যাঁ, কথা তথ্যগত জাগলানি পয়েন্টে থেকে লাভ আসছি। নেই। হ্যাঁ। তথ্যগত তথ্যগত- এক সেকেন্ড, শব্দের তথ্যগত- জাগলানিতে লাভ নেই। তথ্যগত কথায়- পয়েন্টেই তথ্যে আমি আসুন। আসছি। আমার একটাই বক্তব্য, ঠিক বলেছেন, আপনার প্রশ্ন আমি উত্তর দিচ্ছি যে এসআইআর এর পক্ষে আমরা ছিলাম, কি করে তার এই যে সুলেখা কুমারী, তার নাম কি করে বিহারের এপিকে প্রমাণিত হোক, আর কিছু বলার নেই তাহলে। প্রমাণিত হোক। প্রমাণ তো হয়ে গেছে, আমি এপিক নাম্বার বলে দিতে প্রমাণ পারি, উনি কিন্তু সার্চ করে এখনো নিন। হয়নি বলেই আপনার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে আছে না, না, আপনি অভয় আমাকে পাণ্ডে বলুন না। প্রমাণ লোপাট করার জন্য। না, না, ভুল প্রমাণিত করছেন। হয়নি বলেই ওই জন্যই আপনারা ভাই অভয় চুরি মাকে করে উস্কানিমূলক রাজ্যের মন্তব্য করে মুখ্যমন্ত্রী candidate সেটিংয়ের করেছেন। জন্য আছে। ওটা setting এর জন্য। ফাইল চুরি করে এখনো মমতা চলে যাবে না setting এর জন্য। 2024 সবার নীতি সবাইকে রাস্তায় setting। প্রমাণিত না হওয়া পর্যন্ত মমতা পিছায় ব্যানার্জি পেয়েছে। বাইরে থাকবেন, তারপর আপনি আমাকে বলুন, ওই মমতা ব্যানার্জিকে 15 লাখ জেলে যেতে থামতে হবে। বললে থামতে 15 হবে, লাখ এক এসছে। সেকেন্ড, এখন থামতে বললে থামতে হবে, দিদি, একটা break 15 নিতে লাখ হবে। এসছে। একটা ব্রেক নিতেই হবে, ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের কারণ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ভোটের ক্যারাভান। আমরা আজকে রয়েছি হাওড়া মধ্য কেন্দ্রে, এবং এই হাওড়া মধ্য কেন্দ্রে আমাদের ভোটের ক্যারাভান আর জমে উঠেছে। অডিয়েন্সে যারা রয়েছেন তাদের অনেক বক্তব্য রয়েছে। আমার সহকর্মী জগন্নাথ আমার সঙ্গে রয়েছেন, আমি খুব সংক্ষেপে কয়েকটা প্রশ্ন নিয়ে নেওয়ার চেষ্টা করবো। জগন্নাথ, আমার তুহিনাদির কাছে একটা প্রশ্ন, বিশেষত উনি বিজেপির প্রতিনিধি হিসেবে রয়েছেন। আপনাদের নেতা, আমাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত বারবার বলে যাচ্ছেন যে এসআইআর এর মাধ্যমে রোহিঙ্গা দূর করবেন, মুসলমান দূর করবেন। এই সেম প্রশ্ন নির্বাচন কমিশনকে যখন জিজ্ঞাসা করা হয়, ওনারা এখনো পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেননি। ওনাদের বক্তব্য যে এই টোটাল যে কোশ্চেন, এই টোটাল কোশ্চেন বিজেপিকে জিজ্ঞাসা করা হোক, তাহলে আপনারা উত্তর না, এক সেকেন্ড, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন বিজেপিকে বলেন। আমার এখানে আমি প্রশ্নকে জাস্ট একটুখানি আরো তথ্যগতভাবে সঠিক করে দিই যে যখন ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করা হয়েছে, ইলেকশন কমিশন একদম এইভাবে বলেছে যে এটা আমাদের দেখা কাজ নয়, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ এমএইচএ দেখবে। আর যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে কলকাতায় এসেছিলেন, তাকে প্রশ্ন করা হয়, তিনি তখন বলেন যে এটা নির্বাচন কমিশন দেখবে। সিম্পল প্রশ্ন যে এসআইআর নিয়ে এই বিরোধীরা, আপনাদের বিরোধীরা কিছু বলার সুযোগই পাবে না যদি আপনারা একবার স্পষ্ট করে বলে দেন যে আসলে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে। সেই তথ্যটাই তো আপনারা দিতে পারছেন না, তাহলে তো এদের সবার মুখ বন্ধ হয়ে যায়। আমাদের কাছে না, আর কোনো কথা নয়। আবার কেন জগন্নাথ দিচ্ছ? দেখুন, এখনো তো প্রক্রিয়াটা কমপ্লিট হয়নি। আর এসআইআর এর উদ্দেশ্য বিধেয় যাই হোক না কেন, ভারতীয় জনতা পার্টি বারবার বলছে- রোহিঙ্গা এবং এই যে এই এক সেকেন্ড, এই প্রথমে 58 লাখ, তারপর আরো কয়েক লক্ষ, সব মিলিয়ে গিয়ে হচ্ছে 63 লক্ষের কাছাকাছি ছিল 28 ফেব্রুয়ারি। এখন যেটা জানা যাচ্ছে 60 লক্ষের মধ্যে 50 লক্ষের অ্যাডজুডিকেশন প্রসেস ওভার হয়ে গেছে। তার 45% এর মধ্যে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী কজন?
এই একটা প্রশ্নের দেখুন, এই উত্তর দিলেই তথ্যটা তো আমার এখানে বসে দেওয়ার কার কাছে কথা আছে? নয়। কার কাছে আছে? সেটা না, নির্বাচন না। কমিশন দেবে, অবশ্যই দেবেন। প্রক্রিয়াটা আপনারা নির্বাচন আপনি কমিশন নিজেই বলছেন। এমএইচ কে বলছে? কাকে বলছেন? এমএইচে। হ্যাঁ, অবশ্যই। এমএইচ এর মন্ত্রী কে? একদম। কে? আমরা কে? আমরা এটাই বলতে চাইছি, দেখুন আপনি হ্যাঁ, একদম আপনি কন্ট্রাডিক্ট যেটা করাতে চাইছেন, আমি সেটার উত্তর দিই, আপনারাও মজা পাবেন। সেটা হচ্ছে আমার একটা বক্তব্য, এই যে এসআইআর বারবার বলছেন, মৌপিয়াও বলছে, কিন্তু অ্যাকচুয়াল এসআইআরটা কি বিজেপির ব্রেড অ্যান্ড বাটার? আপনি বলুন আমাকে। এটা তো নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র সাংবিধানিক সংস্থা। শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, দেখুন, ওনারা support তারা কি করছেন। ইলেকশন কমিশনের অফিসার ছিলেন যে কেউ বলেছিলেন 1 কোটি নাম বাদ যাবে, কেউ দেখুন, বলেছিলেন ওনারা 1 কোটি 20 লক্ষ নাম বাদ যাবে? না। শুভেন্দু অধিকারী বা শান্তনু ঠাকুর বিজেপি না ইলেকশন কমিশন? আপনি বলুন। একদম আমি নয়, জানি না। কে? একদম নয়, বিজেপি। ইলেকশন কমিশন না বিজেপি? না, বিজেপি। তারা কেন বলেছিলেন? দেখুন, আমরা যেভাবে এখানে ভুয়ো ভোট হয় এবং এসআইআর হওয়ার পর আপনিও জানেন, এনারাও জানেন, যে যেভাবে ওই 40টা ছেলে 50টা মেয়ে হয়েছে, এইভাবে বা যেভাবে মৃত ভোটাররা এসছে, যেভাবে 50,000 লোক নিউ টাউন থেকে উধাও হয়ে গেল শুনানিতে ডাকার পর, মোদ্দা কথা হচ্ছে অবশ্যই নির্বাচন মোদ্দা কমিশনের কথা বিষয়। হচ্ছে এখনো পর্যন্ত এটাই ক্লিয়ার নয় যে মেন যে অবজেক্টিভটা বলা হয়েছিল যে অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত, ঘুষপেটিয়া মুক্ত ভোটার লিস্ট, সেটাই হবে। এক সেকেন্ড, সেটা কতটা ফুলফিলড হলো, হলো। সেই লক্ষ্যটা এখনো পর্যন্ত সেই সম্পর্কে কোনো হয়েছে, কিন্তু মানে শুধু শুধু সংখ্যাটা হলো দিতে বলে পারবো লাভ না। নেই। সংখ্যাটা এক সেকেন্ড, দিতে পারবো না এক হয়তো। সেকেন্ড, এক সেকেন্ড, সংখ্যাটা আমি দিতে পারবো না। এক সেকেন্ড। আমার প্রশ্ন বিজেপির প্রতিনিধির কাছে। আমি একটা কথা বলতে চাই, যে প্রথমে একটা কথা বলি যে সংক্ষেপে প্রশ্ন করুন, যে সরাসরি। দ্বিজেন বন্দ্যোপাধ্যায় যদি ও, হয়ে গেছে ওটা, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন আমার, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো রূপায়ণ করেছেন পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জন্য, বিজেপি প্রচারে বলছে যে এগুলো অনুদান নির্ভর এবং অনুদান দিয়ে ভোট কেনার প্রচেষ্টা। আমার এইখানেই প্রশ্ন, তাহলে বিজেপি কেন প্রচারে, শুভেন্দুবাবু বা সবাই বলছে যে আমরা যদি ক্ষমতায় জিতে আসি তাহলে 3,000 টাকা ধন্যবাদ, ভান্ডার করব। ধন্যবাদ। এবং এটা এর কি- মধ্যে এটা কি- না এবং একটু আমি অ্যাড করে দিই যে এর মধ্যে আমরা যে ইশতেহার প্রকাশিত হতে চলেছে বিজেপির চলতি সপ্তাহে সূত্র মারফত, আমরা যে খবরটা ব্রেক করেছি, সেই ইশতেহারে মোটামুটি ভাবে যেটা থাকছে বলে আমাদের কাছে এখনো পর্যন্ত খবর, ডেফিনেটলি সেটা রিভাইজ হতে পারে, যে লক্ষ্মীর ভান্ডারের মতোই তারা ক্ষমতায় এলে মহিলাদের 3,000 টাকা, এমনকি যুব সাথী যেটা সদ্য চালু হয়েছে তার মতো বেকার যুবকদের 3,000 টাকা দেওয়ার প্রস্তাব প্রতিশ্রুতি থাকতে পারে ইশতেহারে, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে বিজেপি সূত্রে। এনিওয়ে, আমি উত্তর নেব। তাহলে কোনটা, যদি আপনারা ভিক্ষার দান, অনুদান কিচ্ছু বলতে বাকি রাখেননি লক্ষ্মীর ভান্ডারকে বা এই ধরনের প্রকল্পকে, সেখানে দাঁড়িয়ে এখন আপনাদের এটার ডাবল অ্যামাউন্টের কথা কেন বলতে হচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা অনুদান বা ভাতার বিরোধী নয়, বিজেপি অনুদান বা ভাতার বিরোধী নয়। খুব ভালো করছেন তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি যাই বলুন, ভাতা দিচ্ছেন, খুব ভালো করছেন, আমরা সমর্থন করছি। কিন্তু ভাতা দেয়া মানে আমি কর্মসংস্থানটাকে পুরো মাইনাসে নিয়ে চলে যাব এবং আমি ভাতা দিয়ে পুরোটাই মেরুদণ্ড ভেঙে দেব জাতির বা যুব সমাজের, এইটার আমরা বিরোধী। আমরা বলেছি ভাতা থাকুক, কর্মসংস্থান থাকুক। ধন্যবাদ। এক এক করে প্রশ্ন নিই। আমি একটা প্রশ্ন করছি, যে শাসক দলের আমার যে বন্ধু আছে অঙ্কন, হ্যাঁ, আজকের যিনি মাননীয় বিধায়ক আমাদের এই মধ্য হাওড়া, তিনি রাজ্যের মন্ত্রী, তিনি রাজ্যের ভারপ্রাপ্ত সমবায় মন্ত্রী। ওনার মন্ত্রিত্ব হবার পর এই মধ্য হাওড়ায় এখনো অবধি একটা সমবায় ব্যাংক বন্ধ হয়ে রয়েছে, কাশনদিয়া কোঅপারেটিভ বন্ধ হয়ে রয়েছে, অথচ উনি ওই দপ্তরের মন্ত্রী ছিলেন। তাহলে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেন এই কোঅপারেটিভ ব্যাংককে খোলার জন্য কোনো উদ্যোগ নেওয়া হলো না? আমি উত্তর নেব অঙ্কনের কাছ থেকে। প্রথম কথা বলি দিদি, আমার ভাই যে প্রশ্নটা করলো, ঠিক আছে, প্রশ্নটা ওনার ব্যথাটা সঠিক, আমি এটা অস্বীকার করছি না। উনি জানেন না তার পাশে রামকৃষ্ণপুর কোঅপারেটিভ ব্যাংক, যেখানে মাননীয় মন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় বহু লোকের টাকা ফেরত পেয়েছে, তথ্য আছে। আমরা তথ্য নিয়ে কথা বলবো, যুক্তিতে তর্কতে আমি যাব না, একদমই যাব না তর্কে। কেন সেটা কি বাছাই করে? কেন বিজেপির মতো তর্ক আমরা করব না? প্রথম কথা, পয়েন্টে ঠিক আছে। কে কার মতো তর্ক করে আমি আরেকটা সব কথা, জানি। আরেকটা কথা, পয়েন্টে এসো। হ্যাঁ, আরেকটা কথা, ওই যে ভাই বললো যে ব্যাংক সমবায় মন্ত্রী ছিলেন, প্রথমে বললো আছেন, উনি ভালো করে জানেনও না যে এখন উনি সমবায় মন্ত্রী নন, এখন উনি
খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যানপালন দপ্তরের মন্ত্রী, ঠিক আছে, ছিলেন, ছিলেন। ভুল সংশোধন করেছেন। এবার উনি এটাও জানেন না যে উনি সমবায় দপ্তর থাকাকালীন কত সুন্দরভাবে কতগুলো ব্যাংক চালিয়েছেন, প্রত্যেকটা দপ্তরের মন্ত্রী সামলেছেন, কত সুন্দরভাবে চালিয়েছেন এবং চালাচ্ছেন, এইগুলো তথ্যটা আগে ওনার জানা দরকার। আর প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী আপনি যে বললেন যে বলছে আপনার 30,000 আমি এই টপিকটা দিয়ে আবার ঘুরে আসি। এই 30,000 যে ফর্মটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার না একটা না, কখন ঘুরে আসবে ওই এই বিষয়ে, এই প্রসঙ্গের জেট টেনে কিনা সেটা আই উইল ডিসাইড। একটা ছোট্ট ব্রেক নেবো, ব্রেকের পর ফিরবো, দেখতে থাকুন ভোটের ক্যারাভান।